বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম। এখানে তোমাদের মূলত ইংলিশ ফর টুডে যে বইটা আছে, যেটা তোমাদের অবহেলার বস্তু, সেই বইটা আমরা এখানে শেষ করবো ইনশাল্লাহ আমাদের ইংলিশ এক্সাম পর এসএসসি বই থেকে। তো আজকে থেকে আমরা ইনশাল্লাহ এখান থেকে প্রতিটি লেসন শুরু করব। আশা করি তোমরা দেখবে ভিডিওগুলো এবং জানাবে কমেন্টে। আর যাদের এই লেসনগুলো ভালো লাগবে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। এবং যারা বইটি সংগ্রহ করোনি এখনই সংগ্রহ করে নাও আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে, এবং ডেমো দেখে তুমি বইটি দ্রুত সংগ্রহ করে নাও। চলো, এখানে আমাদের বইয়ের প্রথমে এখানে দেখা যাচ্ছে ইংলিশ ফর টুডে। শুরুতে বলে রাখি, তোমরা যারা ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের জন্য এই টেক্সট বুকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত মূল বইয়ের প্রতিটি অধ্যায় এ টু জেড তোমাদের আয়ত্তে রাখতে হবে। শিক্ষার্থীদের কথা মাথায় রেখে এই বইটিতে প্রতিটি লেসনের বিস্তারিত বিশ্লেষণের পাশাপাশি সামারি, থিম, ভোকাবুলারি এবং কোয়েশ্চেন আনসার যুক্ত করা হয়েছে, যা তোমাদের এইচএসসি ও ভর্তি পরীক্ষা প্রস্তুতিকে সমানভাবে কাজে লাগবে। এই বইটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি একটি ডিকশনারির বিকল্প হিসেবে কাজ করবে, যা পরীক্ষার হলে যে কোনো প্রশ্ন সহজে বুঝতে সাহায্য করবে। আমাদের শিক্ষার্থীদের ইংরেজিতে আশানুরূপ ফল না পাওয়ার অন্যতম প্রধান কারণ হলো প্রশ্ন বুঝতে না পারা। বাংলা বা অন্যান্য বিষয় আমরা একবার পড়লে বুঝতে পারি এবং কিছুটা ধারণা থাকলে উত্তর লিখতে পারি। ইংরেজিও যদি একইভাবে বোঝা যায় তবে উত্তর করা অনেক সহজ হয়ে যায়। ইংরেজিতে এই পিছিয়ে থাকার সমস্যাটি দূর করতেই বইটি সেভাবে সাজানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রায় টেক্সট বুক নির্ভর প্যারাগ্রাফ আসতে দেখা যায়, তাই বইটির রাইটিং অংশে প্রয়োজনীয় প্যারাগ্রাফগুলো আলাদাভাবে দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি লেসনের সামারি এবং থিম এমনভাবে সাজানো হয়েছে যা প্যারাগ্রাফ হিসেবেও তুমি ইউজ করতে পারবে। তো আমাদের কাঙ্ক্ষিত লেসন ইউনিট 1 লেসন 1 নাম হচ্ছে কি দ্য প্যারটস টেইল। এটা লিখেছে লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। দ্য প্যারটস টেইল রবীন্দ্রনাথ ঠাকুর, এবং ট্রান্সলেট করছে এটা কাইসার হক। এখানে দেখতে পাচ্ছ প্রথমেই আমাদের যে ইএফটির লেসন সেটা এখানে দেয়া আছে, বই থেকে হুবহু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে দেখি আমরা এখানে কি আছে। লেসনের শেষে এখানে প্রতিটি প্যাসেজের পরে এভাবে প্রতিটি বাক্যের পরে তার অনুবাদ এবং প্রতিটি শব্দের বাংলা অর্থ এবং পার্টস অফ স্পিচ ডিফাইন করা থাকবে। সবশেষে বাক্যের ধরন নির্ণয় করে দেওয়া থাকবে। আমরা আছি এক্সপ্লেইনে। দ্য প্যারটস টেল রবীন্দ্রনাথ ঠাকুর, ট্রান্সলেটেড বাই কাইসার হক। প্রথম সেন্টেন্সটা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বার্ড। অনেকদিন আগে বা একদা এক সময় একটি পাখি বাস করত। এখানে এরপর দেখতে পাচ্ছ প্রতিটি ওয়ার্ডের পার্টস অফ স্পিচ এবং অর্থ এখানে দেওয়া হয়েছে। এবং ওয়ান্স মানে একদা বা এক সময়, এটা একটা অ্যাডভার্ব। এরপরে হচ্ছে আপন, এটা একটা প্রিপোজিশন, এর মানে উপরে। এ আর্টিকেল একটি, টাইম নাউন, এটা সময়। ওয়ান্স আপন এ টাইম এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অনেক দিন আগে। দেয়ার ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব মানে সেখানে লিভ বাস করতো। এ একটি আর্টিকেল, ভার্ব পাখি। আবার এটা একটা সিম্পল সেন্টেন্স। এখন তোমরা যারা সিম্পল সেন্টেন্স চিনো না, আবার এই যে ফ্রেজ কাকে কি বলে চিনো না, ডিপেন্ড করতে পারো না, তোমাদের কি বলবো, তোমরা বেসিক ক্লাসগুলো করে আসো বা আমাদের বই থেকে বেসিক সেকশনটা পড়ে আসো। ওখানে বেশি নেই, শুধুমাত্র 10টা থেকে 11টা পেজ। ওই পেজগুলো পড়লেই তুমি ইজিলি সব বিষয় বুঝতে পারবে। এবং শুধু এগুলো না, ইংরেজিতে যত বিষয় আছে তুমি সবকিছু ইনশাল্লাহ বুঝতে পারবে এবং লিখতেও পারবে, বলতেও পারবে। কারণ বেসিক বিষয়গুলো জানা না থাকলে তুমি কোনো ইংরেজিতে ভালোভাবে লিখতেও পারবে না, ফ্লুয়েন্টলি কথাও বলতে পারবে না। এরপর আসি আমরা ইট ওয়াজ আনলিটার্ড, এটি ছিল অশিক্ষিত। এটি একটা প্রনাউন ওয়ার্ড ছিল। আনলিটার্ড অশিক্ষিত, এবং এটা একটা সিম্পল সেন্টেন্স। ইট স্যাং বাট কুডন্ট রিসাইট এ ওয়ার্ড অফ স্ক্রিপচার। এটি গান গাইতো কিন্তু ধর্মগ্রন্থের একটি শব্দ আবৃত্তি করতে পারতো না। এখানে আমি তোমাদের পার্টস অফ স্পিচগুলো বলে দিব না, তোমরা একটু বডি নিবে, কারণ এখানে এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে এবং প্যাসেজগুলো হচ্ছে অনেক বড় বড়। তোমাদের ইন্টারের প্যাসেজগুলো অনেক বড় বড়, যার কারণে এখানে সময় বেশি দিতে গেলে আমাদের ক্লাস অনেক বেশি লম্বা হয়ে যাবে। আমি জাস্ট এই গুরুত্বপূর্ণ ওয়ার্ডের সব অর্থগুলো বলবো এবং অনুবাদগুলো বলবো, বাকিটা তোমরা নিজে পড়ে নিবে। এখানে ইট স্যাং এটি গান করতো, বাট কিন্তু কুডন্ট কিন্তু পারতো না, রিসাইট কি করতে, আবৃত্তি করতে। এই যে রিসাইট মানে আবৃত্তি করা। এ ওয়ার্ড অফ স্ক্রিপচার একটি পবিত্র গ্রন্থের একটি শব্দ। এই যে
এ ওয়ার্ড অফ স্ক্রিপচার, ধর্মগ্রন্থের একটি শব্দও সে কিন্তু আপনারা উচ্চারণ করতে পারে না বা পড়তে পারে না। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। ইট হপড অ্যান্ড ইট ফ্লিউ বাট ল্যাকড অল সেন্স অফ ম্যানার্স। এটি লাফাতো এবং উঠতো কিন্তু কোনো আচরণবোধ ছিল না। তাহলে ইট হপ এটি লাফাতো, এই যে লাফ দিত, হপ মানে লাফ দেয়া, এবং ফ্লিউ মানে উঠতো, ল্যাকড অভাব ছিল, অল সেন্স অফ ম্যানার্স আচার আচরণবোধের অভাব ছিল। এই যে অল সেন্স অফ ম্যানার নাউন ফ্রেজ, এবং এই সেন্টেন্স হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। এরপর আসি আমরা, দ্য কিং সেইড such a bird is of no use, yet it devours fruit from the forest, bringing down the profits of fruiters in the royal market. রাজা বললেন, এমন একটি পাখি কোনো কাজে আসে না, তবু এটি বন থেকে ফল খেয়ে ফেলে এবং রাজ দরবারের ফল বিক্রেতাদের লাভ কমিয়ে দেয়। এখানে দ্য কিং সেইড, রাজা বলেন, ছাঁচে বার্ড এমন একটি পাখি, অফ নো ইউজ কোনো উপকারের নয়, অফ নো ইউজ মানে কোনো উপকারের না আসা, ইয়েট ইট ডেভার্স এটি তবু খেয়ে ফেলে, ডেভার্স মানে গ্রোগ্রাস খেয়ে ফেলে, একদম চেটে পুটে খেয়ে ফেলা, ডেভার্স খেয়ে ফেলে ফুড ফল, ফ্রম দ্য রয়্যাল মার্কেট সরি ফরেস্ট বন থেকে, ব্রিঙ্গিং ডাউন কমিয়ে আনে, দ্য প্রফিটস অফ হুইটার্স ফল বিক্রেতাদের প্রফিট, ইন দ্য রয়্যাল মার্কেট রাজকীয় বাজার থেকে। তাহলে এখানে এটা একটা নাউন ফ্রেজ, অর্থাৎ দ্য প্রফিটস অফ ওয়েটার্স ইন দ্য রয়্যাল মার্কেট একটা নাউন ফ্রেজ, রাজদরবারের ফল বিক্রেতাদের লাভ কমিয়ে আনে, এবং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এরপর বলা হচ্ছে হি সামন্ড দ্য মিনিস্টার এন্ড কমান্ডেড এদিকে ডাবার, তিনি মন্ত্রীকে ডেকে আদেশ দিলেন পাখিটিকে শিক্ষিত করো। হি সামন্ড দ্য মিনিস্টার, তিনি ডাকলেন কাকে, মন্ত্রীকে, এবং কমান্ড করলো, আদেশ দিল এদিকে ডাবার, এই পাখিটিকে কি করো, শিক্ষিত করো। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এরপর আসি আমরা, দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড ফেল অন দ্য কিংস নেপিউ হিজ সিস্টার সন। পাখিটিকে শিক্ষিত করার দায়িত্ব পড়লো রাজার ভাগ্নেদের উপর, অর্থাৎ তার বোনের ছেলেদের উপর। তাহলে এখানে দ্য টাস্ক কাজটি অফ এডুকেটিং দ্য বার্ড শিক্ষিত করার, অন দ্য কিংস নেপিউস কার উপর পড়লো, রাজার ভাগ্নেদের উপর, হিজ সিস্টার সন যারা ছিল তার বোনেদের ছেলে। এখানে বিস্তারিত দেওয়া আছে এডুকেটিং, এটা একটা নাউন বা জিরান্ড, শিক্ষাদান করা। এরপর আছে এটা একটা সিম্পল সেন্টেন্স। এরপরে দ্য লার্নড ম্যান অফ দ্য কোর্ট ডেলিভারেটেড লং, দরবারে পণ্ডিত ব্যক্তিরা অনেকক্ষণ চিন্তা ভাবনা করলেন। তাহলে এখানে বলা হচ্ছে দ্য লার্নড শিক্ষিত লোকজন, লোকজন, অফ দ্য কোর্টের বা দরবারের, লার্ন ম্যান অফ দ্য কোর্ট একটা নাউন ফ্রেজ, দরবারের পণ্ডিতেরা ডেলিভারেটেড আলোচনা করলেন, লং দীর্ঘ সময় ধরে, এটা একটা সিম্পল সেন্টেন্স। এরপর বলা হচ্ছে দে পন্ডার দ্য রিজনস বিহাইন্ড দ্য ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার ইন কোয়েশ্চেন, তার আলোচ্য প্রাণীর অজ্ঞতার কারণগুলি নিয়ে গভীর চিন্তা করলেন। পন্ডার মানে গভীরভাবে চিন্তা করা। এরপর আসি আমরা, এটা একটা সিম্পল সেন্টেন্স। এরপরে দা কনক্লুশন, সিদ্ধান্ত হলো দ্য বার্ডস নেস্ট পাখিটির বাসা, মেড তৈরি, অফ অ্যাস্ট্রো এন্ড টুইক্স খড়কুটা দ্বারা বা ডালপালা দ্বারা তৈরি তার বাসাটা, কুডন্ট হোল্ড বেশি ধরতে পারে না, মাছ নলেজ অনেক বেশি জ্ঞান সেখানে ধরতে পারে না। অর্থাৎ তারা সিদ্ধান্ত হলো যে খড়কুটা দিয়ে তৈরি করার কারণে পাখির বাসাটিতে বেশি জ্ঞান ধরে রাখতে পারেন। তাইলে এখন কাজ কি, এখানে বিস্তারিত পড়ে নিবি তোমরা, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। হচ্ছে দেয়ারফর অতএব দ্য ফার্স্ট থিং নিডেড ওয়াজ এ প্রপার কেজ, তাহলে প্রথম যে জিনিসটির প্রয়োজন ছিল তা হলো একটি সঠিক খাঁচা। তাহলে দ্য ফার্স্ট থিং প্রথম কাজ হলো কি, নিডেড প্রয়োজন, ওয়াজ এ প্রপার কেজ একটি সঠিক খাঁচা, এটা একটা সিম্পল সেন্টেন্স। এরপর আসি আমরা, দ্য রয়্যাল স্কলার্স রিসিভ হ্যান্ডসাম ফিস অ্যান্ড হ্যাপিলি ওয়েন্ট হোম, রাজকীয় পণ্ডিতরা মোটা ফি পেলেন এবং খুশি হয়ে বাড়ি গেলেন। দ্য রয়্যাল রাজকীয় স্কলার পণ্ডিতরা রিসিভ পেলেন হ্যান্ডসাম মানে ভালো বা মোটা অঙ্কের, ফি ফি মানে ফি, হ্যাপিলি খুশি হয়ে তারা, ওয়েন্ট হোম বাড়িতে গেলেন, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। এরপর আসি আমরা, এ গোল্ড স্মিথ সেট টু ওয়ার্ক অন এ গিল্ডেড কেজ, এখানে একজন স্বর্ণকার সোনার প্রলেপ দেয়া একটি খাঁচার কাজে লেগে গেল। তাহলে এ গোল্ড স্মিথ মানে হচ্ছে স্বর্ণকার, নাউন, সেট তাকে শুরু করলো বা তাকে সেট করা হলো, নিযুক্ত করা হলো কিসের জন্য, টু ওয়ার্ক অন গিল্ডেড কেজ একটি সোনার প্রলেপ দেয়া খাঁচা তৈরি করার জন্য, এটা একটা সিম্পল সেন্টেন্স। এরপর আসি আমরা, ইট টার্ন আউট টু বি অফ জাস্ট exquisite workmanship that people from far and near crowded round for a look, এটি এত চমৎকার কারুকার্যের হয়ে উঠলো যে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করলো তা দেখার জন্য। হচ্ছে ইট টার্ন আউট হয়ে উঠলো, টু বি হওয়া, অফ চান্স এত, যে এক্সকুইজিট এত চমৎকার হলো যে, ওয়ার্কম্যানশিপ তার কারুকাজ, একটা নাউন, অফ চান্স এক্সকুইজিট ওয়ার্কম্যানশিপ একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এত চমৎকার কারুকাজে,
দ্যাট যে পিপল মানুষ ফ্রম ফার অ্যান্ড নেয়ার নিকটে এবং দূর থেকে তারা দেখতে আসতেছে ক্রাউডেড রাউন্ড ঘিরে ভিড় করলো অর্থাৎ চারিদিকে ভিড় করলো ফর এ লুক একটি এক দৃষ্টি দেখার জন্য এবং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এরপর আসি আমরা সাম সেইড অনেকে বললো দিস ইজ এডুকেশন ফর এক্সিলেন্স এটাই হলো শ্রেষ্ঠ শিক্ষা। সাম কেউ কেউ সেইড বললো দিস ইজ এডুকেশন ফর এক্সিলেন্স এটি শ্রেষ্ঠ বা সেরা শিক্ষা। এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স। এরপর সে আদার সেইড আবার অনেকে বললো ইভেন ইফ ইট লার্নস নাথিং ইট হ্যাজ গট দ্য কেজ হোয়াট এ লাকি বার্ড। অন্যরা বললো এমনকি যদি এটি কিছু নাও শেখে তবু এর কাছে খাঁচা আছে কি সৌভাগ্যবান পাখি। বলা হচ্ছে আদার্স অন্যরা সেইড বললো ইভেন ইফ যদিও এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন ইট লার্নস এটি শেখে যদি নাও শেখে ইট লার্নস নাথিং কিছু নাও শেখে এই যে ইভেন ইফ ইট লার্নস নাথিং অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা সরি ক্লজ অ্যাডভার্বিয়াল ক্লজ যদিও এটি কিছুই না শিখে ইট হ্যাজ গট এটি পেয়েছে দ্য কেজ খাঁচা হোয়াট কি হোয়াট এ লাকি কি সৌভাগ্যবান পাখি হোয়াট এ লাকি বার্ড এটা কমপ্লেক্স সেন্টেন্স। এরপর আসি আমরা the goldsmith was delighted to get a bag full of money as reward and went home at once. স্বর্ণকার এত পুরস্কার হিসেবে এত টাকার থলি নিয়ে পেয়ে আনন্দিত হলো এবং সাথে সাথেই বাড়ি গেল। তাহলে বলা হচ্ছে কি স্বর্ণকার কি পেল পুরস্কার হিসেবে টাকার একটি থলি পেল এবং আনন্দিত হলো এবং সে সাথে সাথে কোথায় গেল বাড়িতে গেল। যেমন দা গোল্ডস্মিথ স্বর্ণকার ওয়াজ ছিল বা হলো ডিলাইটেড আনন্দিত হলো টু গেট পাওয়ার জন্য বা পেয়ে a bag full থলি ভর্তি অফ মানি টাকা অ্যাজ এ রেওয়ার্ড পুরস্কার হিসেবে অ্যান্ড ওয়েন্ট সে গেল হোম বাড়িতে অ্যাট ওয়ান্স সাথে সাথেই। এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং সেন্টেন্সটা হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। এরপর হচ্ছে এ টিচার কেম টু গিভ লেসনস টু দ্য বার্ড একজন শিক্ষক পাখিটিকে শিক্ষা দিতে এলেন। এ টিচার শিক্ষক কেম এলেন টু গিভ দেওয়ার জন্য লেসনস পাঠ টু টু দ্য বার্ড পাখিটিকে। এটা একটা সিম্পল সেন্টেন্স। He took a pinch, a snuff, and declared, "This isn't a matter of just a few texts." তিনি এক চিমটি নস্যি নিলেন এবং ঘোষণা করলেন এটা কেবল কিছু টেক্সের ব্যাপার নয় অর্থাৎ এখানে আরো অনেক টেক্স লাগবে বলে হি টুক তিনি নিলেন এ পিঞ্চ চিমটি এক চিমটি অফ স্নাপ নস্যি এন্ড এবং ডিক্লার্ড ঘোষণা করলেন দিস ইসন্ট এটি নয় এ ম্যাটার অফ জাস্ট কেবল এ ফিউ কিছু ট্যাক্স অর্থাৎ এই সামান্য কিছু ট্যাক্স এটার জন্য যথেষ্ট নয় এখানে আরো কিছু লাগবে। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স মেইন ক্লজ প্লাস কোটেশন। বলা হচ্ছে ওয়ান অফ দ্য রয়্যাল নেফিউস সেন্ট ফর স্ক্রাইবস রাজ পরিবারের ভাগ্নেদের একজন লেখকদের ডাক পাঠালো। তাহলে যেহেতু বলছে টিচার বলছে এখানে আরো অনেক ট্যাক্স লাগবে এই জন্য লেখকদের ডেকে পাঠালো। হচ্ছে ওয়ান অফ দ্য রয়্যাল নেফিউস একদা এক রাজকীয় একজন ভাতিজা বা ভাতিজাদের একজন সেন্ট ফর ডাক পাঠালো স্ক্রাইবস লেখকদের জন্য। তাহলে এটি একটা সিম্পল সেন্টেন্স। এরপর বলা হচ্ছে দ্য মেড তারা তৈরি করলো মাল্টিপল কপিস অনেকগুলো কপি ভেরিয়াস টেক্সট বিভিন্ন একাধিক কপির আনটিল দেয়ার ওয়াজ এ ভেরিটেবল মাউন্টেন যতক্ষণ না এক বিশাল পাহাড় দাঁড়ালো। অর্থাৎ এখানে বলা হচ্ছে তারা বিভিন্ন টেক্সের একাধিক কপি বানালো যতক্ষণ না এক বিশাল পাহাড় দাঁড়ালো অর্থাৎ রুমটা ভর্তি করে পেলো তারা তারা মেড বানালো মাল্টিপল একাধিক কপিস। সময় নেই আমরা এরপরে যাচ্ছি ব্রেভু বাহ এক্সক্লেইমড দোজ হু স ইট যারা এটি দেখলো তারা এক্সক্লেইম করলো প্রশংসা করলো আশ্চর্য হলো দেয়ার ইজ নো রুম ফর এনি মোর নলেজ আর কোনো জ্ঞানের জায়গা নেই অর্থাৎ এখানে জ্ঞান রাখার আর কোনো জায়গা নেই অর্থাৎ ওই কাগজগুলো রাখার জায়গা নেই এত কপি ছাপানো হলো যে এখানে আর জায়গা নেই। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এরপর আসি আমরা দ্য স্ক্রাইবস লোডেড দেয়ার ওয়েজেস অনটু ব্লকস এন্ড মেরিলি হেডেড হোম লেখকরা তাদের মজুরি বলদে চাপিয়ে আনন্দের সাথে বাড়ির পথে রওনা দিল। দ্য স্ক্রাইবস লেখকরা লুডেড ছাপালো দেয়ার তাদের ওয়েজেস মজুরি অনটু উপরে ব্লকস মানে বলদ এন্ড মেরিলি এটা হচ্ছে আনন্দের সাথে হেডেড রওনা দিল হোম বাড়ির দিকে। এটা একটি কম্পাউন্ড সেন্টেন্স। এরপরে আমরা দে উইল নেভার এগেইন ওয়ান্ট ফর এনিথিং তারা আর কোনো কিছুই চাইবে না তারা অনেক বেশি পেয়ে গেছে আর কিছু লাগবে না দরকার নেই এই উড হবে নেভার কখনো না এন্ড এগেইন আবার ওয়ান্ট চাইবে ফর জন্য এনিথিং কিছু কোনো কিছুর জন্য আর কিছু চাইবে না তারা। এটা সিম্পল সেন্টেন্স।
এরপর এসে আমরা দ্য নেপিউস ওয়ার কনস্ট্যান্টলি বিজি লুকিং আফটার দ্য এক্সপেন্সিভ কেজ, বাতিজারা সবসময় দামি খাঁচার যত্ন নিতে ব্যস্ত থাকতো। দ্য নেপিউস বাতিজারা ওয়ার থাকতো কনস্ট্যান্টলি সবসময় বিজি ব্যস্ত লুকিং আফটার যত্ন নেওয়ার ক্ষেত্রে দ্য এক্সপেন্সিভ কেজ খাঁচাটি দেখাশোনার জন্য। এমন একটা সিম্পল সেন্টেন্স। দ্য রিপেয়ার্স ওয়ার অলওয়েজ আন্ডার ওয়ে, মেরামত সবসময় চলছিল এটার জন্য। রিপেয়ার্স মেরামত ওয়ার অক্সিলারি ভার্ব, এটা অলওয়েজ সবসময় ছিল, আন্ডার ওয়ে চলমান। এমন একটা সিম্পল সেন্টেন্স। Anyone who saw the endless dusting, weeping, and polishing had to agree that there was marked improvement. যে কেউ অসীম ধুলো মোছা মোছা আর ঘষা মাজা দেখতো, তাকেই মানতে হতো যে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তাহলে যারাই দেখতো সেটা তারাই বলতো যে এটা এখানে উল্লেখযোগ্য কি হয়েছে, উন্নতি হয়েছে, অর্থাৎ সবসময় ধোয়া মোছা এখানে থাকতো। তাহলে এখানে বলা হচ্ছে এনিওয়ান যে কেউ, হু যে, স দেখতো, দ্য এন্ডলেস অসীম, ডাস্টিং ধুলা মোছা, তারপর উইপিং মোছা, এবং অ্যান্ড পলিশিং ঘষা মাজা, হেড বাধ্য হলো, বা হেড মানে হচ্ছে আমরা যেটা বোঝায় এখানে হেড বোঝাতে কোনো কিছু বাধ্যবাধকতা বোঝাচ্ছে, অর্থাৎ সে অবশ্যই উন্নতি হয়েছে এটা মানতেই বাধ্য হবে, এটা বোঝাচ্ছে টু এগ্রি মানতে, দ্যাট যে দেয়ার সেখানে ওয়াজ মার্কড উল্লেখযোগ্য ইমপ্রুভমেন্ট হয়েছে বা উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এখানে। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে a large maintenance crew was needed and more personnel to supervise them. এটি রক্ষণাবেক্ষণের জন্য দল প্রয়োজন ছিল আর তাদের তদারকি করার জন্য আরো লোকজন ছিল। তো বাকিটা আর পড়ার সুযোগ হচ্ছে না, সময় খুব কম, এই জন্য ওগুলো তোমরা নিজেরা পড়ে নিবে। তারা দ্রুত বইটি সংগ্রহ করনি, বইটি সংগ্রহ করে নাও দ্রুত। আমি তারপরে তোমরা এখানে যারা নাওনি তারা যাতে স্ক্রিনশট নিতে পারো সেভাবে আমি আস্তে আস্তে যাচ্ছি, তোমরা চাইলে নিতে পারো। আমরা এখন যাবো লাস্টের দিকে, দেখবো প্যাসেজের লাস্টে কি আছে একটু। প্যাসেজের লাস্টে আমরা সামারি, থিম, তারপর হচ্ছে ওয়ার্ডের সিনোনিম অ্যান্টোনিম পড়ব একটু, তারপর প্র্যাকটিস সেকশনে যাব। দেখতে পাচ্ছ বিশাল লম্বা প্যাসেজ, এটা আমরা অর্ধেক শেষ করতে পারিনি এখনো। এরপরে আসি প্রায় শেষের দিকে আমরা এখন। এই যে শেষ, আমাদের লেসনটা এখানে শেষ। এই যে মিলানকলি, উইস্টফুল মিলানকলি পর্যন্ত লেসনটা। এরপর হচ্ছে একটা সামারি দেওয়া হয়েছে। এই যে দ্য স্টোরি ইজ এ satirical tale about a king who wants to educate a parrot. The parrot, simple and innocent, cannot understand a scripture or proper manner. The king assigns his nephews, scholars, and various workers to educate it. They focus more on appearances, expensive cages, piles of books, ceremonies, and demonstrations rather than the birds' actual learning. অর্থাৎ তারা পাখি যারা তাদেরকে রাখা হয়েছিল তারা পাখির আসল শিক্ষার দিকে না গিয়ে তাদের এক্সপেন্সিভ কেজ, এখানে যে ফাইলগুলো বুকের ফাইলগুলো রাখা হয়েছে, সিরোমনিগুলো রাখা হয়েছে, সবগুলো দেখার জন্যই তারা পাগল ছিল, এগুলো প্রদর্শনের জন্যই ছিল বিশেষ করে। Over time, the bird weakens, suffers, and eventually dies. এটা আস্তে আস্তে ধীরে ধীরে দুর্বল হতে মারা গেল, having gained nothing except exertion. Meanwhile, all involved, from teachers to blacksmiths, benefit materially and socially. The story criticizes superficiality, bureaucratic inefficiency, and the prioritization of appearances over real substance. It shows how education and knowledge are often reduced to forms and show, neglecting the true purpose of learning. এটুকু হচ্ছে সামারিটা, এবং সামারির বাংলা গল্পটি একটি ব্যঙ্গাত্মক কাহিনী যেখানে একজন রাজা একটি পাখিকে শিক্ষিত করতে চান। পাখিটি সরল এবং নির্দোষ, পবিত্র স্বাস্থ্য বা সঠিক আচরণ বুঝতে পারে না। রাজা তার বাদশপুত্র পণ্ডিত বা এই ভাগিনা পণ্ডিত ও বিভিন্ন কর্মীকে এটি শিক্ষিত করার দায়িত্ব দেন, কিন্তু তারা পাখির প্রকৃত শিক্ষা দেখার বদলে খাঁচা, বই, অনুষ্ঠানের ভিড় এবং দৃষ্টিনন্দন প্রদর্শনকে বেশি গুরুত্ব দেয়। সময়ের সঙ্গে সঙ্গে পাখিটি দুর্বল হয়, কষ্ট পায় এবং শেষ পর্যন্ত মারা যায়, কিছুই না শিখে। এদিকে শিক্ষক, লোহার কারিগর বা ওই যারা খামার থাকে
পুলিশ সকলেই আর্থিক ও সামাজিক সুবিধা লাভ করে। গল্পটি দেখায় কিভাবে বাহ্যিক আভিজাত্য, স্বার্থপরতা এবং প্রথাগত আনুগত্য সত্যিকারের শিক্ষা ও জ্ঞানকে ক্ষতিগ্রস্ত করে। এই ছিল আমাদের সামারি। এরপর এটার মোরাল বা লেসনের ক্ষেত্রে দেখি, থ্রু এডুকেশন ফোকাসেস অন আন্ডারস্ট্যান্ডিং নট মেয়ার ডিসপ্লে অর শো। বাকিগুলো তোমরা একটু পড়ে নিবে, সময় খুব কম এই জন্য। এখানে বাকিগুলো দেওয়া হয়েছে এবং অর্থ দেওয়া হয়েছে। এরপর আসে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডস উইথ মিনিং, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। দেখি এখানে একটু আমরা আনলিটার্ড মানে অশিক্ষিত বা জ্ঞানহীন, এর সিনোনিম হচ্ছে ইলিটারেট, ইগনোরেন্ট, আনস্কুলড। এর অ্যান্টোনিম হিয়ারেট, এডুকেটেড, লার্নড। স্ক্রিপচার মানে শাস্ত্র, এর সিনোনিম হোলি টেক্সট, ক্যানন, রাইটিংস। অ্যান্টোনিম সেকুলার টেক্সট, ফিকশন, নন রিলিজিয়াস রাইটিং। ম্যানার মানে ভদ্রতা বা আচরণ, এটিকেট, কন্ডাক্ট, বিহেভিয়ার। অ্যান্টোনিম হচ্ছে কি রুডনেস, ইম্পোলাইটনেস, মিসবিহেভিয়ার। সামওয়ান মানে ডাকা বা আহ্বান করা, এটা সিনোনিম কল, ইনভাইট, অর্ডার। অ্যান্টোনিম ডিসমিস, রিলিজ, ইগনোর। ডেলিভারেট মানে পরামর্শ করা বা চিন্তা ভাবনা করা, এর সিনোনিম কনসিডার, পন্ডার, রিফ্লেক্ট। অ্যান্টোনিম ইগনোর, নেগলেক্ট, ওভারলুক। ইগনোরেন্স মানে অজ্ঞানতা, অশিক্ষা। ইলিটারেসি, আনঅ্যাওয়ারনেস, নেভিটি। অ্যান্টোনিম হচ্ছে নলেজ, উইজডম, অ্যাওয়ারনেস। এটা নাউন হিসেবে ইউজ হচ্ছে এখানে। এক্সকুইজিট মানে অতুলনীয় বা সুন্দর। এলিগেন্ট, সুপারব, ডেলিকেট। অ্যান্টোনিম হচ্ছে ক্রোচ, আগলি, অর্ডিনারি। এখানে আরো আছে অনেক, দেখতে পাচ্ছ তোমরা। আমরা এর উপরে যাই। এর উপর গেছি দেখতে প্র্যাকটিস সেকশনে। এই যে প্র্যাকটিস সেকশন দেখতে পাচ্ছ এখানে। প্র্যাকটিস সেকশনে এখানে থাকবে 10টা এমসিকিউ, যদিও তোমাদের পরীক্ষাতে 5টা করে থাকবে, 5 নাম্বারের থাকবে। এখানে তোমাদের সুবিধার্থে পুরো প্যাসেজ থেকে দিয়েছি, এই জন্য 10টা দিয়েছি এখানে। একটু দেখি। দ্য প্রেইজ সেন্স অফ ম্যানার্স ইন দ্য টেক্সট রেফার্স টু দ্য অর্থাৎ এখানে এই সেন্স অফ ম্যানার্স দ্বারা এই টেক্সটে কি বোঝানো হয়েছে। লেখাটিতে সেন্স অফ ম্যানার্স বাক্যাংশটি কোন অর্থ বোঝায়। এখানে কি বোঝায়, ফ্লাইং স্কিল নাকি মিউজিক্যাল ট্যালেন্ট নাকি এটিকেট নাকি গ্রিড। এখানে সেন্স অফ ম্যানার্স বলতে বুঝেছে এটিকেটটা বুঝিয়েছিল। এখানে যদি উত্তরগুলো দেয়া আছে এই যে নিচে দেখতে পাচ্ছ, এই যে এখানে দেয়া আছে উত্তরগুলো। এভাবে এখানে প্রতিটা আইটেম সাজানো। এরপরে আছে তোমাদের পার্ট 2 তে 10টা করে কম্প্রিহেনশন কোয়েশ্চেন বা সিকিউ, যদি পরীক্ষার 5টা করে থাকবে। এখানে পুরোটা পেজেস থেকে দিয়েছি আমরা, এই জন্য 10টা খুব গুরুত্বপূর্ণ যেগুলো, তো পুরোটা পেজে যাতে খাবার হয় সেভাবে দিয়েছি। যেমন হোয়াই ডিড দ্য কিং ডিসাইড টু এডুকেট দ্য বার্ড, তাহলে কেন রাজা পাখিটিকে শিক্ষিত করার সিদ্ধান্ত নিলেন। তাহলে এখানে এই যে উত্তর, দ্য কিং থট দ্য বার্ড ওয়াজ ইউজলেস অ্যান্ড unmannerly because it only sang and flew. He also felt it was eating forest fruits and harming the profit of his market. রাজা পাখিটিকে অশিক্ষিত অভদ্র ভেবেছিলেন কারণ সে শুধু গান গাইত এবং উঠত। তিনি আরো মনে করেছিলেন যে সে বনের ফল খেয়ে তার রাজার বাজারের ক্ষতি করছে। তাহলে এভাবেই এই জিনিসগুলো বাংলা অর্থ সহ দেওয়া আছে, কোয়েশ্চেনের অর্থ এবং উত্তরের অর্থ, আনসারের অর্থ সহ দেওয়া আছে। এভাবে 10টা কোয়েশ্চেন দিয়েছি দেখো এখানে। তারপর হচ্ছে প্রচার, যেমন প্রচার তোমাদের একটা থাকবে পরীক্ষার হলে 10 নম্বরের জন্য একটা প্রচার দেওয়া থাকবে। এখানে একটা দেওয়া থাকবে কোশ্চেনে, এবং আরো বাকি 5টা, টোটাল 6টা এখানে তোমাদের লিখতে হবে বক্স আকারে এবং এরো চিহ্ন দিয়ে লিখবে। এটা উপরে নিচে লিখতে পারো, পাশাপাশি লিখতে পারো চাইলে। এখানে বলা হচ্ছে মেক এ প্রচার শোয়িং দ্য প্রসেস অফ দ্য বার্ডস মেকানিক্যাল এডুকেশন। তাহলে যে এখানে শিক্ষিত করা করতেছিল সেটা যে মেকানিজম, সেই বিষয়টা এখানে তুলে ধরতে বলছে, প্রসেসটা তুলে ধরতে বলছে এখানে। তাহলে এখানে একটা দিয়ে আছে কি আইডেন্টিফাইং দ্য বার্ডস ইগনোরেন্স। তাহলে এটা দিয়ে আছে আইডেন্টিফাইং দ্য ইগনোরেন্স, কিসের, পাখিটির ইগনোরেন্সের যে কারণটা সেটা আইডেন্টিফাই করা। তারপরে কনস্ট্রাক্টিং এ গিল্ডেড কেজ, তাহলে তার জন্য কি বানানো হয়েছিল, সোনার খাঁচা। অ্যাকিউমুলেটিং মাউন্টেন্স অফ ট্যাক্স, তাহলে তার জন্য কি লেখা হয়েছিল, পাহাড় পরিমাণ ট্যাক্স বা এখানে কিছু কাগজপত্র তার জন্য প্রিন্ট করা হয়েছিল, কপি করা হয়েছিল। ফোর্স ফিডিং পেপার টু দা বার্ড, তাহলে তাকে ফোর্সফুলি বা জোরপূর্বক তাকে পেপারগুলো খাওয়ানো হয়েছিল, পেপারের টুকরো খাওয়ানো হয়েছিল। চেইনিং দ্য বার্ডস ফিট, তাহলে তার এই পাখিটির পায়ের মধ্যে কি চেইন পরা, শিকল পরানো হয়েছিল। ফাইনাল ডেট অফ দ্য বার্ড, তাহলে পাখি অবশ্যই কি হলো, মারা গেল। তাহলে এই ছিল 6টা আমাদের যে পাখিটিকে শিক্ষিত করার প্রসেস। যে প্রচার পরীক্ষা খাতায় বক্স আকারে 1 থেকে 6 পর্যন্ত অ্যারো চিহ্ন দিয়ে লিখবে, এখানে লিখে আছে। তাহলে এই ছিল আমাদের তোমাদের দ্য প্যারোস টেল এর গল্প এবং প্র্যাকটিস সেকশন।
আমাদের বইয়ের প্রতিটা লেসন এভাবে সাজানো। তো তোমরা যারা নেক্সট ক্লাস চাও আমাদেরকে কমেন্টে জানাবে, আর যারা বইটি সংরক্ষণে দ্রুত সংগ্রহ নিবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।